করি। তোমাদের গত ক্লাসে যেটা টাইপস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আর ফর্মস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা পড়াইছিলাম। তো সেখানে 4টা ফর্ম ছিল, স্যালিভারি, কাস্ট, স্টেট এবং ক্লাস। তো লাস্ট যেটা ছিল সেটা ক্লাস সিস্টেম বা আমাদের সোসাইটিতে যে শ্রেণীবিন্যাস, মডার্ন সোসাইটিতে আমরা বর্তমানে যে শ্রেণীবিন্যাসটা দেখতে পারি আমাদের চতুর্পাশে বা বিভিন্ন সোসাইটি যেখানে আমরা বসবাস করি, আমরা যত বেশি মডার্ন হচ্ছে, আমাদের সোসাইটি যত বেশি ডেভেলপ হচ্ছে, তত বেশি আমরা এই ক্লাস সিস্টেমের দিকে ধাবিত হচ্ছি। তো আমাদের এই সোশ্যাল যে ক্লাস বা সোসাইটিতে আমরা যারা বসবাস করি সোশ্যাল বিইং হিসেবে, তো তাদেরকে আমরা মূলত 4টা যে ক্লাস বা 4টা শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি। তো বিভিন্ন সময়ে বিভিন্ন জন এই আমাদের সোশ্যাল ক্লাস যেটা সেটাকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করছেন। তো কেউ হয়তো বা লোয়ার 3টা ভাবে, আবার কেউ সোশিও ইকোনমিক দিক থেকে সেখানে শ্রেণী বিন্যস্ত করছেন। তো আমরা প্রধানত আমাদের বিভিন্ন সোসাইটি বা বিভিন্ন অর্গানাইজড যে সোসাইটি গুলো আছে সেখানে মূলত 4টা ভাবে আমরা ভাগ করতে পারি। তো একটা হচ্ছে আপার মিডিল ওয়ার্কিং এবং লোয়ার ক্লাস। তো আপার কিছু শ্রেণী থাকে যারা একেবারে আপার লেভেলে বসবাস করে, তারপরে মিডিল লেভেলে কিছু বসবাস করে, এবং ওয়ার্কিং যে গ্রুপ একটা সোসাইটি বা প্রত্যেকটা সোসাইটিতে সেখানে এই কিছু ওয়ার্কিং গ্রুপ থাকে যারা মূলত বিভিন্ন ধরনের যে কাজগুলো তারা সম্পাদন করে, এবং কিছু থাকে তারা একেবারে লোয়ার লেভেলে, যেমন আমাদের কিছু কিছু সম্প্রদায় আছে তাদেরকে আমরা আনটাচেবল বা খুবই নিম্ন জাতের বা নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে আমরা আখ্যায়িত করি, এবং তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি যেগুলো আমাদের সোসাইটিতে সঠিকভাবে পায় না বা তাদেরকে সেখান থেকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়। এখন যেটা আমাদের প্রথম যেটা আপার আপার ক্লাস বা উচ্চবিত্ত যে শ্রেণী যেটা আমাদের সোসাইটিতে আমরা দেখি। তো প্রত্যেকটা সোসাইটিতে এই যে উচ্চবিত্ত যে শ্রেণী তাদের সংখ্যা খুবই নগণ্য। দেখা যায় যে একটা সোসাইটিতে 1 থেকে 3% যে পপুলেশন, তার 1 থেকে 3% পপুলেশন এই উচ্চবিত্ত হিসেবে একটা সোসাইটিতে বসবাস করে, এবং আমাদের দেখা যায় যে একটা সোসাইটির এই 1 থেকে 3% যে পপুলেশন যারা আছে উচ্চবিত্ত, কিন্তু তারা আমাদের যে টোটাল নেশনস ওয়েলথ বা একটা দেশের বা সোসাইটির যে টোটাল সম্পদ তার 25%-এরও বেশি তারা হোল্ড করে, অর্থাৎ তারা এই 25%-এরও বেশি মালিকানা তারা হয়ে থাকে। তো তোমরা যদি আমাদের দেশে দেখো, তা আমাদের বাংলাদেশ এখন যে উচ্চবিত্ত শ্রেণী বা ধনী শ্রেণী যেটা ডেভেলপ করাতে ওয়ার্ল্ডে প্রথম আর কি, আমরা অনেক বেশি ধনী হয়ে যাচ্ছি আমাদের দেশের। তো এখানে হচ্ছে গুটি কয়েক মানুষ, হয়তো সেটা পার্সেন্টেজ খুবই কম, 1 থেকে 3% এমনই হবে। তো তারা খুব দ্রুত, তারা অনেক বেশি উচ্চবিত্ত বা অধিক ধনী শ্রেণী হিসেবে তারা সোসাইটিতে তাদের স্থান লাভ করছে, কিন্তু সাথে সাথে আমাদের আরেকটা গ্রুপ যারা তারা আস্তে আস্তে দারিদ্র হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তো আমাদের এই যে করোনা প্যান্ডেমিকের কারণে এই বছর যে আমাদের যে দারিদ্রতার হার সেটা অনেকটা বেড়ে গেছে, বা আমাদের যে লোয়ার ক্লাস বা ওয়ার্কিং ক্লাস সেই শ্রেণী সেটার পরিমাণ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তো এটার ফলে যে একটা সোসাইটিতে আমাদের অবশ্যই একটা ডিভিশন দেখা যায়। তো আমরা এই আপার যে উচ্চবিত্ত যে গ্রুপ তাদেরকে আবার 2 ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে লোয়ার আপার এবং আপার আপার। লোয়ার আপার নিম্ন উচ্চবিত্ত এবং উচ্চ উচ্চবিত্ত, এইভাবে আমরা আমাদের যে উচ্চবিত্ত শ্রেণী আছে তাদেরকে শ্রেণী বিন্যাস করতে পারি। তো লোয়ার আপার গ্রুপ হচ্ছে যারা যারা হঠাৎ করে নতুন মানে মানি ইনকাম করে ফেলে, নিউ মানি যাদের হাতে থাকে, তারা তার মানিটা বিভিন্নভাবে ইনকাম করতে পারে। তারা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট, বিজনেস এবং অন্যান্য যে মাধ্যম সে উপায়ে যদি কেউ হঠাৎ করে একটা সোসাইটিতে অনেক বেশি টাকা ইনকাম করে ফেলে, তাহলে তার সোসাইটিতে যে স্ট্যাটাসটা সে গেইন করে সেটা লোয়ার আপার। তারা উচ্চবিত্ত কিন্তু তাদেরকে আমরা লোয়ার আপার হিসেবে আখ্যায়িত করি। তারা বংশ পরম্পরায় এই তাদের যে
উচ্চবিত্ত লেভেল সেটা তারা অর্জন করে না, এ কারণে তাদেরকে লোয়ার আপার হিসেবে আমরা আখ্যায়িত করি। তারপর হচ্ছে আপার যে সোশ্যাল গ্রুপ আছে তারা হচ্ছে অ্যারিস্টোক্রেটিক, যারা তাদের বংশ পরম্পরায় বা ফ্যামিলিগতভাবে তাদের প্রচুর টাকা থাকে, তারা জন্মসূত্রেই অনেক ধনাঢ্য হয়ে থাকে এবং উচ্চবিত্ত হয়ে থাকে, এবং তাদের যে বিভিন্ন জেনারেশন টু জেনারেশন তাদের এই যে স্ট্যাটাসটা সেটা প্রবাহিত হয়, অর্থাৎ তাদের যে পিতা মাতা দাদা দাদি যারা থাকে তাদের থেকে তারা মূলত এই সম্পদগুলো পেয়ে থাকে, এবং তাদের যে সোসাইটির স্ট্যাটাস সেটা হচ্ছে আপার হয়ে থাকে, অর্থাৎ তারা উচ্চ 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 বিত্ত। তো এদের যে প্রেস্টিজ বা পপুলারিটি একটা সোসাইটিতে লোয়ার আপার যে গ্রুপ তাদের থেকে বেশি হয়ে থাকে, কারণ এরা বংশগতভাবে পেয়ে থাকে, তাদের যে আগের ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদের সোসাইটিতে একটা গুরুত্ব থাকে। আবার হঠাৎ করে যারা যে মানিটা ইনকাম করে বা যাদের যে নিউ মানি ইনকাম করার ফলে যে লোয়ার আপার গ্রুপে স্থান পায়, তো তাদের যে স্ট্যাটাসটা আপার যে গ্রুপ তাদের মতো হয় না, বা তাদের মতো স্ট্যাটাস তারা গেইন করতে পারে না। এবং এই উচ্চবিত্ত যারা তারা অনেক বেশি সম্পদের মালিক হয়ে থাকে, এবং তাদের যে মানি যেটা টাকার মাধ্যমে আমরা সবই এখন পেয়ে থাকি। তো এটা তারা যে পরিমাণ অর্থবিত্ত তাদের যে মালিকানা থাকে বা অর্জন করে সেটা তাদের খরচ করার তুলনায় খুবই বেশি, তো সে কারণে তারা অনেক বেশি টাকা তারা খরচ করতে পারে, এবং তারা বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ যে নেইবারহুড তাদের প্রতিবেশীও তারা তাদের মতো গড়ে তোলে, এবং তারা বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ সোশ্যাল ক্লাব এবং সেখানে তারা জয়েন করে, এবং তাদের যে চিলড্রেন যারা জন্মগ্রহণ করে তো তারাও বিভিন্ন ধরনের উচ্চ লেভেলের যে বা উচ্চ খরচের যে প্রতিষ্ঠানগুলো সেখানে তারা পড়াতে চেষ্টা করে বা সেখানে তারা জয়েন করে। তো এটার ফলে দেখা যায় যে তাদের যে ন্যাশনাল এবং গ্লোবাল লেভেলে তাদের যে একটা পাওয়ার বা ইনফ্লুয়েন্সটা অনেক বেশি থাকে, তারা বিভিন্নভাবে এই তাদের প্রেস্টিজ সেটা গেইন করে, এবং তাদের যে পাওয়ারটা সেটা বিভিন্নভাবে হোল্ড করে তারা অন্যান্যদেরকে ইনফ্লুয়েন্স করে। তো এভাবে যারা উচ্চবিত্ত তারা সোসাইটিতে একটা হায়ার স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে তারা আমাদের সোসাইটিতে বসবাস করে, কিন্তু তাদের সংখ্যা খুবই নগণ্য, মাত্র 1 থেকে 3% যে কোনো একটা সোসাইটির ক্ষেত্রে এই উচ্চবিত্ত যে গ্রুপ তারা থাকে, এবং কিন্তু তাদের আবার সম্পদের পরিমাণ অনেক বেশি, আমাদের যে টোটাল সম্পদ তার 25%-এর উপরে তারা হোল্ড করে। 1 থেকে 3% মানুষ তারা এই সম্পদটা অর্জন করে। তো আমাদের বাংলাদেশে যদি দেখা যায় আমাদের যে টোটাল যে ল্যান্ড এরিয়া আছে, আমাদের যে ফার্মিং ল্যান্ড, সেখানে আমাদের যে 10% পপুলেশন যারা বসবাস করে তাদের হাতে প্রায় 90% যে ল্যান্ড তারা মালিক, এবং বাকি যে 90% পপুলেশন তাদের হাতে মাত্র 10% যে ল্যান্ড সেটা আছে। তো এটার ফলে একটা বৈষম্য সেখানে দেখা যায়, এবং গুটি কয়েক যে মানুষ তারা আমাদের যে ল্যান্ডটা সেটা মেইনটেইন করে বা সেটার মালিকানা তারা পেয়ে থাকে। তো পরে যেটা মিডিল বা মধ্যবিত্ত, এই মধ্যবিত্ত শ্রেণী যারা আছে একটা স্যান্ডউইচের মতো, এরা এরা না পারে উচ্চবিত্ত লেভেলে যেতে, না পারে নিম্নবিত্ত লেভেলে যেতে। তো এদের যে এই গ্রুপে যে তাদের যে অ্যাক্টিভিটি গুলো, তারা হোয়াইট কলার যে ওয়ার্কার্স হিসেবে কাজ করে, এবং মোর মানি যারা এই সোশ্যাল ল্যাডারের বা আমাদের যে সোশ্যাল গ্রুপ সেখানে তারা নিম্নবিত্তদের উপরে অবস্থান করে, আবার উচ্চবিত্তদের নিচে অবস্থান করে, এবং তাদের ইনকামও এই দুইটা গ্রুপের মাঝামাঝি হয়ে থাকে, এবং তাদের যে লাইফ প্যাটার্ন তারা খুবই লিমিটেড যে লাইফস্টাইল সেটা লিড করে, কারণ তারা চাইলেও উচ্চবিত্ত যে লাইফস্টাইল সেটা ধারণ করতে পারে না, আবার লোয়ার লেভেলেও তারা অবস্থান করতে পারে না। তো এটার ফলে তারা একটা যে স্যান্ডউইচের মতো বা তারা উভয় সংকটে আমাদের সোসাইটি বা বিভিন্ন সোসাইটিতে বসবাস করে, এবং এদের লাইফ প্যাটার্নে তারা চাইলেও তা কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না সহজে। তো এবং এই মিডিল যারা আছে তাদেরকে আমরা আবার দুইটা লেভেলে ভাগ করতে পারি। তো সেটা হচ্ছে তাদের এডুকেশন এবং প্রেস্টিজ সেটার উপর ভিত্তি করে আমরা তাদেরকেও আবার লোয়ার মিডিল এবং আপার মিডিল এই দুই লেভেলে
তাদেরকে আমরা ভাগ করতে পারি। তো লোয়ার মিডল যারা আছে তারা মূলত লেস এডুকেটেড পিপল উইথ লোয়ার ইনকাম such as ম্যানেজার, স্মল বিজনেস ওনার্স, টিচার্স অ্যান্ড সেক্রেটারিজ। তো বিভিন্ন ধরনের যে লোয়ার মিডল গ্রুপে যারা আছে তাদের এডুকেশনটা মূলত অনেক কম। তো এটার ফলে তারা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি গুলো পরিচালিত করে সেখান থেকে তাদের ইনকামটা অনেক লোয়ার লেভেলে হয়ে থাকে। তো এটা হতে পারে বিভিন্ন কোম্পানির ম্যানেজার, যারা ছোট বিজনেস পরিচালনা করে বা সেটার মালিক, বিভিন্ন ধরনের সেক্রেটারি যেগুলো বিভিন্ন এটা হচ্ছে তাদের লোয়ার লেভেল অফ এডুকেশনের ক্ষেত্রে তারা এই মিডল ক্লাস যেটা লোয়ার মিডল যেটা সেই গ্রুপে বা লেভেলে আমরা তাদেরকে ফেলি। তারপর হচ্ছে আপার মিডল যে গ্রুপ আছে তারা মূলত হাইলি এডুকেটেড, তাদের ভিতরে শিক্ষার যে বিস্তার সেটা বেশি থাকে এবং তারা বিভিন্ন ধরনের বিজনেস এবং প্রফেশনাল পিপল যারা মূলত বিজনেস বড় বড় বিজনেস পরিচালিত করে বা সেটার মালিক থাকে এবং বিভিন্ন ধরনের প্রফেশনাল যে প্রফেশন গুলোতে অনেক ইনভলভ হয়ে তারা হাই ইনকাম অতিরিক্ত ইনকাম করতে সক্ষম। সেটা হতে পারে আমাদের দেশে যে ডক্টর যারা আছে, লয়ার, স্টক ব্রোকার বা সিইও এস। তো এ ধরনের যে বিভিন্ন ধরনের প্রফেশনে যারা ইনভলভ এবং এর ফলে হাই ইনকাম যারা করতে পারে তো তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে আপার মিডল হিসেবে আমাদের সোসাইটিতে শ্রেণীবিন্যস্ত করি। তারপর হচ্ছে ওয়ার্কিং গ্রুপ মূলত যারা বিভিন্ন ধরনের ম্যানুয়াল লেবার হিসেবে কাজ করে বা বিভিন্ন ম্যানুয়াল লেবার হিসেবে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যাদেরকে আমরা ইনভলভ করি তারা হচ্ছে লো আর নো প্রেস্টিজ। তাদের সোসাইটিতে তাদের প্রেস্টিজটা অনেক কম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোনো প্রেস্টিজও থাকে না। তো এই ওয়ার্কিং যে গ্রুপ তাদেরকে আবার আমরা দুই ভাবে ভাগ করতে পারি, এক হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কার্স এবং স্কিল্ড ওয়ার্কার্স। আনস্কিল্ড ওয়ার্কার্স হচ্ছে ডিশ ওয়াশার, ক্যাশিয়ার, মেইডস অ্যান্ড ওয়েটার্স। তো যারা হচ্ছে যাদের এই কাজগুলো পরিচালনা করতে কোনো ধরনের স্কিলের প্রয়োজন হয় না এবং তাদেরকে আমরা অনেক কম পেইড করি, ইউজুয়ালি আর আন্ডার পেইড অ্যান্ড হ্যাভ নো অপরচুনিটি ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। অর্থাৎ যে গ্রুপ অফ পিপল তাদের ভিতরে কোনো স্কিল থাকে না এবং তাদের যে কাজগুলো সেটা খুবই আন্ডার পেইড যে ওয়ার্ক এবং তাদের যে কেরিয়ার ডেভেলপমেন্ট বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট সেটার কোনো অপরচুনিটি যখন থাকে না তখন তাদেরকে আমরা আনস্কিল্ড ওয়ার্কার্স গ্রুপ হিসেবে দেখি। তো তারা মূলত ওয়ার্কিং পোর হিসেবে আমাদের সোসাইটিতে বসবাস করে বা বিভিন্ন সোসাইটিতে তাদেরকে ওয়ার্কিং পোর হিসেবে দেখা হয়ে থাকে। তারপর হচ্ছে স্কিল্ড ওয়ার্কার্স হচ্ছে কার্পেন্টার, প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান। অর্থাৎ যে কাজগুলো করতে গেলে আমাদের অবশ্যই বিভিন্ন স্কিলের প্রয়োজন হয় তাদেরকে আমরা ব্লু কলার যে ওয়ার্কার্স সেটা হিসেবে আমরা আখ্যায়িত করি। দে মেইনলি মেক মোর মানি দেন ওয়ার্কার্স ইন দ্য মিডল ক্লাস। তো তারা অনেক সময় দেখা যায় যে অনেক উম, টাকা উপার্জন করে যেটা মিডল ক্লাসে যারা লোয়ার মিডল ক্লাসে বসবাস করে তাদের থেকেও তারা অনেক সময় অনেক বেশি ইনকাম করে তাদের স্কিলের কারণে, কিন্তু তারা মোর ফিজিক্যালি টাস্কিং, তাদের যে কাজগুলো অনেক কষ্টসাধ্য এবং অনেক ক্ষেত্রে অনেক ডেঞ্জারাস যে কাজগুলো তারা করে থাকে। যেমন যারা আমরা যদি বিভিন্ন সময় দেখি যারা ইলেকট্রিশিয়ান তারা যে ইলেকট্রিক লাইনে কাজ করার সময় বিভিন্নভাবে বিদ্যুতায়িত হয়ে অনেকে মারা যায় বা বিভিন্ন যে কাজগুলো করার ফলে সেখান থেকে তারা বিভিন্ন দুর্ঘটনা কবলিত হয়ে মারা যায়। তো এটার ফলে যে ওয়ার্কার্স গ্রুপ স্কিল্ড ওয়ার্কার্স তো তারা তাদের যে কাজগুলো অনেক ঝুঁকি সম্পন্ন এবং অনেক ক্ষেত্রে তাদের ফিজিক্যালি অনেক কষ্টসাধ্য যে কাজগুলো করতে হয়। আচ্ছা, 4 নাম্বার যে গ্রুপটা সেটা হচ্ছে লোয়ার ক্লাস বা লোয়ার গ্রুপ। তো আমরা আমাদের সোসাইটিতে এই লোয়ার যে গ্রুপটা আছে তাদেরকে মূলত আমরা আইডেন্টিফাই করি পভার্টি লেভেল, হোমলেসনেস এন্ড আনএমপ্লয়মেন্ট, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো। অর্থাৎ তাদের ভিতরে অবশ্যই পভার্টি বিরাজ করবে, তারা তারা বিহীন বা বসতহীন ভাবে বসবাস করে এবং তাদের ভিতরে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব সেটার প্রভাব যদি বেশি থাকে তাদেরকে আমরা লোয়ার ক্লাস বা লোয়ার লেভেলে তাদেরকে স্থান দিয়ে থাকি। তো এই
লোয়ার যে গ্রুপ সেখানে যারা বসবাস করে তারা মূলত যে কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে সীমিত পরিসরে তাদের যে শিক্ষা বা এডুকেশন লেভেল থাকে এবং তারা বিভিন্ন ধরনের যে মেডিকেল কেয়ার বা মেডিকেল ফ্যাসিলিটিস তো সেটার মাধ্যমে তারা সেখান থেকে তারা ল্যাক অফ মেডিকেল কেয়ার বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা বা হাউজিং ফ্যাসিলিটিস সেগুলো তারা পায় না এবং যে ফুড ডিসেন্ট ক্লথিং সেফটি অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সে ধরনের ফ্যাসিলিটিসও তারা বিভিন্ন সময় পায় না। তো এগুলো যে ল্যাকিং যদি কারো ভিতরে দেখা যায় তাহলে তাদেরকে আমরা এই লোয়ার লেভেলে বা লোয়ার গ্রুপ হিসেবে আখ্যায়িত করি একটা সোসাইটিতে। তো আমাদের যে বিভিন্ন মিডিয়া সেখান থেকে আমরা এদেরকে অনেক সময় আবার আন্ডার ক্লাস হিসেবে শ্রেণীবিন্যস্ত করি। তো আমাদের যে পোর পিপল তাদেরকে যদি আমরা ক্যারেক্টারাইজড করি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওয়েলফেয়ার মাদার হিসেবে আমাদের যে পোর পিপল তাদের যে মহিলারা থাকে তাদেরকে আমরা ওয়েলফেয়ার মাদার হিসেবে দেখি এবং তারা বিভিন্নভাবে অ্যাবিউজ দ্য সিস্টেম বাই হ্যাভিং মোর অ্যান্ড মোর বেবিস। তো তারা যারা আমরা যদি আমাদের চতুর্পাশে লক্ষ্য করি দেখবা যে যারা এই লোয়ার লেভেলে বসবাস করে বা লোয়ার গ্রুপ যাদের ভিতরে শিক্ষা কম অভাব অনটন বেশি তো তাদের ভিতরে এই শিশু জন্ম প্রদানের হারও অনেক বেশি। তো তাদের যেটা অনেক সময় তাদের ভিতরে বিভিন্ন কুসংস্কার বিরাজ করে তো সেখান থেকে তারা এই অধিক পরিমাণ সন্তান জন্ম প্রদান করে যার ফলে আমাদের যে মহিলারা থাকে তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করা হয় এই সিস্টেমের মাধ্যমে এবং যারা পুরুষরা থাকে দারিদ্রদের ভিতরে তাদেরকে ওয়েলফেয়ার ফাদার্স হিসেবেও অনেক ক্ষেত্রে আখ্যায়িত করা হয়। তো এবং যারা সোসাইটিতে কোনো ধরনের কাজ করে না এবং তারা বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাবিউজার, ক্রিমিনাল অ্যান্ড সোসাইটাল ত্রাস হিসেবেও একটা সোসাইটিতে আমরা দেখতে পারি বা তাদের যে পরিচয়টা আমরা একটা সোসাইটিতে পেয়ে থাকি। তো এই ধরনের যে গ্রুপগুলো তাদেরকে আমরা লোয়ার গ্রুপ বা লোয়ার লেভেলে আমাদের সোসাইটিতে তাদের যে স্থান দিয়ে থাকি। তো এটার ফলেও তাদের যে স্ট্যাটাসটা অনেক নিম্নমানের হয়ে থাকে এবং তারা তাদের দারিদ্রতা বা আনএমপ্লয়মেন্ট সেটার কারণে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ বা বিভিন্ন ধরনের যে নিয়ম বহির্ভূত যে কাজগুলো সেটার সাথে তারা ইনভলভ হয় এবং বিভিন্ন সময় তারা সোসাইটির ত্রাস হিসেবেও দেখা যায় বা সোসাইটিতে অনেক ক্ষতি সাধনও তারা করে থাকে। তো এটা হচ্ছে যে টাইপস অফ সোশ্যাল ক্লাস যেটা আমরা বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন সময় দেখি। এখন এই ক্লাস সিস্টেম বা সোশ্যাল ক্লাস সেটাকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সোশিওলজিস্ট, ইকোনমিক্স বা অর্থ অ্যানথ্রোপোলজিস্ট যারা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন থিওরি প্রদান করেন এটা ব্যাখ্যা করার জন্য। তো তার ভিতরে যে কার্ল মার্কস যিনি একজন সোশিওলজিস্ট ছিলেন। তো তিনি মূলত সোশিওলজিস্ট, ইকোনমিক্স হিসেবেও আমাদের বিভিন্ন ধরনের থিওরি তিনি প্রদান করেন। তো তার মতে তিনি এই সোশ্যাল ক্লাসটাকে যে বিভিন্ন সময়ে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং এটা দেখাতে গিয়ে তিনি প্রধানত আমাদের যে ইকোনমিক প্রোডাকশন সিস্টেম আছে একটা সোসাইটিতে যে আমাদের প্রোডাকশন সিস্টেমটা যার মাধ্যমে পরিচালিত হয় মিনস অফ ইকোনমিক প্রোডাকশন সেটার উপর ভিত্তি করে আমাদের সোসাইটিটাকে তিনি ভাগ করার চেষ্টা করছেন বা আমাদের বিভিন্ন সোসাইটিতে যে আমাদের ক্লাস সিস্টেম সেটাকে ব্যাখ্যা করার জন্য একটা থিওরি প্রদান করেন কার্ল মার্কস থিওরি অফ সোশ্যাল ক্লাস যেটা তো তার মাধ্যমে তিনি এই আমাদের সোসাইটির যে ক্লাস সিস্টেম সেটাকে বিভিন্নভাবে বর্ণনা করার চেষ্টা করছেন। তো সেটার যে ডিটারমিনেন্টস বা যেটার উপর ভিত্তি করে তিনি আমাদের সোসাইটিটাকে শ্রেণীবিন্যস্ত করছেন সেটা হচ্ছে মিনস অফ ইকোনমিক প্রোডাকশন অর্থাৎ আমাদের যে ইকোনমিক গ্রোথের জন্য যে প্রোডাকশন গুলো আছে যে প্রোডাকশনের মাধ্যমে আমাদের ইকোনমিতে গ্রোথটা হয়ে থাকে তো সেটার যে রিলেশনশিপটা কি ধরনের বা সেটা কারা সেটার মালিকানা অর্জন করে বা কারা এগুলোকে প্রোডাকশন করে সেটার উপর ভিত্তি করে তিনি আমাদের সোসাইটিটাকে ভাগ করার চেষ্টা করছেন। তো এটার উপর ভিত্তি করেও আমাদের মিনস অফ ইকোনমিক প্রোডাকশন এটার উপর ভিত্তি করেও আমাদের সোসাইটিতে কারা পাওয়ার হোল্ড করবে বা কারা বেশি ডমিনেন্ট হবে তো সেটাও নির্ভর করে। তা আমাদের প্রত্যেকটা সোসাইটির ক্ষেত্রে দেখা যায় যে ইকোনমিক মিনস অফ ইকোনমিক প্রোডাকশন অর্থাৎ আমাদের বিভিন্ন ইকোনমিক সিস্টেমে যে প্রপার্টি বা যেগুলো থেকে আমরা প্রফিট গেইন করতে পারি সেটা মূলত
ওন অ্যান্ড কন্ট্রোল বাই ডমিনেন্ট ক্লাস, অর্থাৎ একটা সোসাইটিতে যাদের ক্ষমতা পাওয়ার বেশি থাকে বা যারা ডমিনেন্ট থাকে তারাই মূলত এই মিনস অফ ইকোনমিক প্রোডাকশন সেটা তারা পরিচালিত করে বা সেটাকে তারা তার মালিকানা অর্জন করে। তো আমাদের এই ক্যাপিটালিস্ট অফ প্রপার্টি বা অনার্স অফ প্রপার্টি তাদেরকে মার্কস বোর্জিওসি হিসেবে আখ্যায়িত করছেন এবং তারা মূলত এই বিভিন্ন ধরনের ক্যাপিটাল যেগুলো আমাদের প্রোডাকশন সিস্টেমের সাথে জড়িত বা মিনস অফ প্রোডাকশন, তো সেটার মালিকানা তারা অর্জন করে। এবং আরেকটা গ্রুপ থাকে তারা লেবার ক্লাস বা ওয়ার্কিং ক্লাস বা পোর হিসেবে একটা সোসাইটিতে বসবাস করে, তাদেরকে তিনি প্রোলেতারিয়েট হিসেবে আমাদের সোসাইটিতে তিনি বিভিন্ন সময় দেখছেন। তো দুইটা গ্রুপ, বোর্জিওসি এবং প্রোলেটারিয়েট, যেটা এই দুইটা গ্রুপ। তো এখানে একটা গ্রুপ হচ্ছে ক্যাপিটালিস্ট আর অনার্স অফ প্রপার্টি, আর একটা হচ্ছে লেবার বা ওয়ার্কিং বা পোর গ্রুপ। তো এটা দেখা যায় এর ফলে আমাদের সোসাইটিতে একটা যে পার্থক্য বা বৈষম্য সেটা সৃষ্টি হয়। তো এখানে দেখা যায় যে আমাদের যারা প্রোলেটারিয়েট, তো তারা মূলত তাদের যে লেবার ক্যাপাসিটি বা কাজ করার সক্ষমতা সেটা গেইন করে এবং তাদেরকে যারা এই বিভিন্ন ক্যাপিটাল বা অনার্স থাকে তারা তাদেরকে হায়ার করে তাদের লেবার, তো তারা মূলত তাদের লেবারটা প্রদান করে এবং এটার ফলে আমাদের সোসাইটিতে যে প্রোডাকশন সিস্টেম সেটা চালিত রাখে বা পরিচালিত করে থাকে। এবং তারা দেখা যায় যে এই প্রোলেটারিয়েট গ্রুপ তারা তাদের যে চাহিদার তুলনায় অনেক বেশি প্রোডাকশন করে, কিন্তু তারা সেগুলো ক্রয় করতে পারে না, তাদের সক্ষমতা সেটা থাকে না বা সেটা তারা সেখান থেকে যে প্রফিট সেটাও তারা গেইন করে না বা তারা সেটা অর্জন করতে সক্ষম হয় না। এখান থেকে যে টোটাল প্রফিট আসে সেটা মূলত তাদের যে সারপ্লাস ওয়েলথ সেটা হিসেবে আমরা আখ্যায়িত করি, যেটা আমাদের যে ক্যাপিটালিস্ট গ্রুপ বা অনার্স অফ প্রপার্টি তারা মূলত এটা গেইন করে এবং সেখান থেকে তারা আরো বেশি ধনাঢ্য হয়ে যায়। তো এখানে একটা যে গ্যাপ তৈরি হয়, একটা দুইটা গ্রুপ, ক্যাপিটালিস্ট গ্রুপ এবং যে ওয়ার্কার গ্রুপ, তো এটার ফলে তাদের ভিতরে বৈষম্য আরো প্রতিনিয়ত বাড়তে থাকে। তো এটা অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে শুধু বৈষম্য হিসেবে দেখা যায় না, অনেক সময় তাদের এক্সপ্লয়টেশন, তাদেরকে বিভিন্ন ভাবে বঞ্চিত করা হয় তাদেরকে অধিকার বা দাবি থেকে। তোমরা যদি আমাদের ঢাকায় দেখো বিভিন্ন সময় আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করে তাদের অধিকার আদায়ের জন্য বা ন্যায্য দাবি আদায়ের জন্য। তো এখানে তারা মনে করে যে তাদেরকে হয়তো বা সঠিক পরিমাণ বেতন দেওয়া হচ্ছে না বা তাদের যে চাহিদার তুলনায় তাদের যে সুযোগ সুবিধা সেটা অনেক কম। তো এক্ষেত্রে তারা সেটা গেইন করার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করে থাকে। তো এটার ফলে সেখানে একটা পরিবর্তন হয়তো দেখা যায়। তো আমাদের গভর্নমেন্ট বা অন্যান্য যে প্রতিষ্ঠান তারা বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া সেটা তারা হাতে নেওয়ার ফলে অনেক সময় যে তাদের ভিতরে চেঞ্জটা দেখা যায়। তো এটার ফলেও আমাদের সোসাইটিতে একটা পরিবর্তন আসে বা আমাদের যে লেবার গ্রুপ তারা হয়তোবা সেখান থেকে কিছুটা সুবিধা তারা গেইন করতে পারে। তো অধিকাংশ ক্ষেত্রে যে আমাদের দুইটা গ্রুপ, একটা হচ্ছে ওয়ার্কিং এবং আরেকটা ক্যাপিটালিস্ট। তো ক্যাপিটালিস্ট যারা তারা সমস্ত প্রফিট বা সারপ্লাস ওয়েলথ তারা গেইন করে এবং যারা ওয়ার্কিং ক্লাস তারা আরো বেশি এক্সপ্লয়েটেড হয়ে থাকে। তো আমাদের সোসাইটির যে বিভিন্ন কালচার বা সোশ্যাল স্ট্রাকচার সেখানেও একটা এই ইকোনমিক বেস অফ সোসাইটি সেটা আমাদেরকে বিভিন্ন সময় প্রভাব করে এবং সেখানে একটা কনফ্লিক্টের সৃষ্টি হয়। অর্থাৎ কাউকে যদি কোনো কিছু থেকে বঞ্চিত করে কেউ সুবিধা অর্জন করে, তো সেটা যখন সঠিকভাবে তারা গেইন করতে চায় তখন সেখানে একটা কনফ্লিক্ট শুরু হয়। তো আমাদের যে এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার্স বাই দ্য ক্যাপিটালিস্ট, দ্য গ্যাপ বিটুইন দ্য টু গোজ অন ওয়াইডেনিং। তো আমাদের যে গ্যাপটা ক্যাপিটালিস্ট এবং ওয়ার্কার্স তাদের ভিতরে এই গ্যাপটা প্রতিনিয়ত বাড়তেই থাকে এবং এটার ফলে দেখা যায় যে যারা ধনী শ্রেণী তারা আরো বেশি ধনাঢ্য হয়ে থাকে, রিচ থেকে আরো বেশি রিচ হয় এবং যারা পোর তারা আরো বেশি পোর বা এটার ফলে তাদের ভিতরে একটা ইমব্যালেন্স দেখা যায় এবং যে গুডস এবং প্রোডাক্টস গুলো যারা ওয়ার্কিং শ্রেণী তারা বিভিন্ন সময় প্রোডাকশন করে, তো তারা তাদের যে পারচেজ ক্ষমতা কম থাকার কারণে সেগুলো তারা কিনতে পারে না বা সেটা যে সুযোগ সুবিধা তারা অনেক সময় গ্রহণ করতে পারে না বা এটার ফলে যে
প্রোলেটারিয়েট যে গ্রুপ, তারা একসময় তারা রিয়েলাইজ করতে থাকে যে তারা বিভিন্নভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে বা অপ্রেসড হচ্ছে। তো সেখান থেকে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করে থাকে বা অনেক সময় বিভিন্ন রেভলিউশন ঘটে, যার ফলে একটা টোটাল পরিবর্তন হয়ে থাকে। তো আমাদের যে বুর্জিওসি তাদেরকে বিভিন্নভাবে তারা সেখান থেকে উৎপীড়ন করে বা উৎপাটন করে ফেলে। অর্থাৎ তারা বিভিন্ন ফোর্সের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে বা বিভিন্ন ভোটিং সিস্টেমের মাধ্যমে তারা সেখানে একটা পরিবর্তন নিয়ে আসে এবং একটা কমিউনিস্ট যে সোসাইটি সেটা গড়ে ওঠে। এটার ফলে যে আমাদের ফোর্স অফ প্রোডাকশন সেটা মূলত কমিউনালি ওন্ড, অর্থাৎ সকলে আমাদের এই প্রোডাকশন সিস্টেমের মালিক এবং সেখান থেকে যে সুবিধা সেটা সহজে গ্রহণ করবে, এ ধরনের যে সোসাইটি সেটা গড়ে ওঠে। তো এটার ফলে আমাদের সোসাইটিতে যে দুইটা গ্রুপের যে ব্যবধান সেটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়। তো এটা হচ্ছে মার্কসিয়ান অ্যানালাইসিস অফ ক্লাস, যে মার্কসের যে থিওরি সেটার যে মূল ভিত্তি বা মূল বক্তব্য। তো এটাকে আমরা বিভিন্নভাবে আবার ক্রিটিসাইজ করা হয়ে থাকে বা বিভিন্ন সময় এটার যে বিভিন্ন ক্রিটিসিজম সেটা আমরা দেখতে পাই। তো এটা মূলত যে 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর ইউরোপে মূলত এটা ছিল এবং বর্তমান যে আমাদের মডার্ন সোসাইটিতে এটার রিলেভেন্সটা তেমন নাই। কারণ আমাদের বর্তমানে যে ইন্ডাস্ট্রি সিস্টেম অফ প্রোডাকশন, সেখানে মূলত আমাদের যে ইন্ডাস্ট্রির যে প্রোডাকশন গুলো বা ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিস্ট সেটা কম দেখা যায় এবং আমাদের যে লার্জ কর্পোরেশন বা স্টেক হোল্ডার তারা মূলত আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম অফ প্রোডাকশন সেটা পরিচালিত করে থাকে। তো বিভিন্ন ধরনের এক্সিকিউটিভস, তারপর টেকনিশিয়ান, সায়েন্টিস্ট, আদার প্রফেশনাল, তারা মূলত আমাদের যে মিনস অফ প্রোডাকশন সেটা তারা কন্ট্রোল করে এবং বাট দে ডু নট ওন, তারা সেটার মালিক না, কিন্তু তাদের দ্বারা এটা পরিচালিত হয় এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের প্রফিট বা যে মিনস অফ প্রোডাকশন সেটা তারা গেইন করতে পারে। তো আমাদের এই মার্কসিয়ান অ্যানালাইসিস সেটা কিছু প্রশ্নের জবাব দিতেও ব্যর্থ। তো সেখানে যে হোয়াট ইজ দ্য সোশ্যাল ক্লাস অফ ড্রপ আউট, যারা একটা সোসাইটি থেকে ড্রপ আউট হয়ে যায়, অর্থাৎ যারা ওয়ার্কিং ক্লাসও না এবং মালিক শ্রেণীও না, তো তারা কোন পর্যায়ে অবস্থান করবে, তাদের লেভেলটা কি হবে, তো সেটা এই থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। হোয়াট ইজ দ্য সোশ্যাল ক্লাস অফ an improvised member of the European aristocracy, তো যারা বংশ পরম্পরায় যে বিভিন্ন যে অ্যারিস্টোক্রেসি বা সম্মান বা স্ট্যাটাস একটা সোসাইটিতে গেইন করে থাকে, তো তাদের যে সোশ্যাল প্রেস্টিজ, তো সেটাকে কিভাবে আমরা এই মিনস অফ প্রোডাকশন সেটার মাধ্যমে রিলেশনটা দেখতে পারি, সেটাও এটার দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হয়নি। এবং বিভিন্ন ওয়েলদি ব্ল্যাক সার্জন যারা রেসিয়াল প্রিজুডিসিস সেটার মাধ্যমে যারা প্রভাবিত হয় বা তাদের যে ডিসক্রিমিনেশন দেখা যায়, তো সেটা কিভাবে ব্যাখ্যা করব আমরা, সেটাও এই মার্কসিয়ান অ্যানালাইসিস এর মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব না। এবং আমাদের যে আরো কিছু যে অমীমাংসিত কেস আছে, তো সেগুলো মার্কসের যে থিওরি সেটার মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তো এটার ফলে এটা এখন বর্তমানে আর তত বেশি প্রভাব ফেলে না বা আমাদের সোসাইটিতে এটা যে এই থিওরিটা এখন আর প্রচলিত নাই বা এটার মাধ্যমে আমরা আমাদের সোসাইটিকে শ্রেণীবিন্যস্ত করতে পারি না। তো এটা হচ্ছে যে ক্রিটিসিজম। তো তোমাদের এই চ্যাপ্টারে লাস্ট আর একটা যে কনসেপ্ট সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবারস ভিউ অফ স্ট্রাটিফিকেশন। ম্যাক্স ওয়েবার তিনি মূলত আমাদের যে সোশ্যাল স্ট্রাটিফিকেশন সেটাকে বর্তমান মডার্ন সোসাইটির ক্ষেত্রে তিনি এই স্ট্রাটিফিকেশন সিস্টেমটাকে দেখার চেষ্টা করছেন বা তার যে থিওরি বা তার যে ভিউ সেটার মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করছেন। তো তিনি মূলত 3 ডিস্টিংক্ট কম্পোনেন্ট অফ স্ট্রাটিফিকেশন একটা সোসাইটির ক্ষেত্রে তিনি প্রধানত 3টা যে কম্পোনেন্ট তিনি বের করছেন এবং সেটার মাধ্যমে একটা সোসাইটিকে শ্রেণীবিন্যস্ত করার চেষ্টা করছেন বা আমাদের যে স্ট্রাটিফিকেশন সিস্টেমটাকে তিনি দেখানোর চেষ্টা করছেন। তো সে 3টা কম্পোনেন্ট হচ্ছে ক্লাস, স্ট্যাটাস এবং পাওয়ার। ক্লাস, স্ট্যাটাস এবং পাওয়ার। তো ক্লাস refers to a group of people who have a similar level of wealth and income। তো একটা সোসাইটিতে যারা বসবাস করে, তো যারা সিমিলার লেভেল অফ ওয়েলথ এবং ইনকাম থাকে তাদেরকে আমরা একই শ্রেণীতে ভাগ করি এবং ওয়েজ আর্নার্স কনস্টিটিউট এ ক্লাস বিকজ দে শেয়ার দ্য সেম ইকোনমিক পজিশন অ্যান্ড ফ্যাক্ট। তো যারা ওয়েজ আর্নার আছে, ডে লেবার হিসেবে কাজ করে, তো তাদেরকেও আমরা একটা শ্রেণীতে বিন্যস্ত করতে পারি, কারণ তাদের যে সেম লেভেল অফ ইনকাম থাকে, ইকোনমিক পজিশন এবং ফ্যাট হিসেবে তারা একটা সোসাইটিতে বসবাস করে। এবং তিনি যে
কার্ল মার্কসের যে থিওরি সেটার সাথে অনেকটা অ্যাগ্রি করে যে আমাদের যে ইকোনমিক ডাইমেনশন অফ স্ট্র্যাটিফিকেশন সেটার সাথেও তিনি তার যে গুরুত্ব সেটাকেও তিনি দেখেন, বা আমাদের যে শ্রেণীবিন্যাস করার বা ক্লাস সিস্টেম সেটাতে এই মার্কসের যে দুইটা ভাগ ছিল, ক্যাপিটালিস্ট এবং ওয়ার্কিং, তো তাদের ভিতরেও যে রিলেশনটা সেটাও যে গুরুত্বটা সেটাকে তিনি অস্বীকার করেন না, এবং সেটার যে গুরুত্ব সেটার সাথেও তিনি অ্যাগ্রি করেন। তারপর হচ্ছে স্ট্যাটাস গ্রুপ। স্ট্যাটাস রিফার্স টু পিপল হু হ্যাভ দ্য সেম প্রেস্টিজ অর লাইফস্টাইল। তো আমাদের সোসাইটিতে যাদের সেম লাইফস্টাইল বা লাইফ প্যাটার্ন বা প্রেস্টিজ থাকে, তো সেটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন স্ট্যাটাস গ্রুপ সেটা আমরা আমাদের সোসাইটিতে দেখি। তো যাদের প্রেস্টিজ এবং পপুলারিটি বেশি তারা হায়ার লেভেল অফ স্ট্যাটাস সেটা গেইন করে, বা যাদের প্রেস্টিজ বা পপুলারিটি কম তারা লোয়ার স্ট্যাটাস অর্জন করে। তো স্ট্যাটাস ইজ নট দ্য সেম অ্যাজ ইকোনমিক ক্লাস স্ট্যান্ডিং। তো এটাকে আমরা স্ট্যাটাসের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। যেমন আমাদের সোসাইটিতে যারা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলোর সাথে জড়িত তাদের স্ট্যাটাসটা খুবই কম, বা আমাদের স্ট্র্যাটিফিকেশন সিস্টেমে তারা লোয়ার স্ট্যাটাস গেইন করে, এবং যারা বিভিন্ন যেমন বিভিন্ন প্রফেশনে তারা জব করে বা সৎভাবে ইনকাম করে তাদের স্ট্যাটাসটা অনেক বেশি থাকে আমাদের সোসাইটিতে। তো আমাদের যে থার্ড মেজর কম্পোনেন্ট অফ স্ট্র্যাটিফিকেশন হ্যাজ এ পলিটিক্যাল ডাইমেনশন। পলিটিক্যাল ডাইমেনশনে মূলত আমরা যে পাওয়ার সিস্টেম সেটা যেটাকে দেখি। তো আমাদের সোসাইটিতে যার পাওয়ার বেশি সে মূলত আমাদের স্ট্র্যাটিফিকেশনের উচ্চ পর্যায়ে থাকে। তো বিশেষ করে এই পাওয়ারটা হয়ে থাকে পলিটিক্যাল পাওয়ার বা ফিজিক্যাল পাওয়ার সেটার মাধ্যমে। তো পলিটিক্যাল পাওয়ারটাই মূলত এখন সোসাইটিতে সব থেকে বেশি বিরাজ করে। আমার যে কোনো সোসাইটিতে বর্তমানে পলিটিক্যালি যে বেশি পাওয়ারফুল সে মূলত হায়ার লেভেলের অফ স্ট্যাটাস সেটা গেইন করে। তো পাওয়ারটা হচ্ছে অ্যাবিলিটি টু এক্সারসাইজ ওয়ান্স উইল ওভার। তো কাউকে যে কারোর উপর যে আমাদের যে অ্যাবিলিটি বা সক্ষমতা, বা কাউকে পরিচালিত বা প্রভাবিত করার যে অ্যাবিলিটি সেটাকে আমরা পাওয়ার হিসেবে আখ্যায়িত করি। অর্থাৎ আমাদের যে বিভিন্ন কান্ট্রিকে বিভিন্নভাবে প্রভাবিত করে, বা আবার একজন মানুষ আর একজনকে প্রভাবিত করার যে অ্যাবিলিটি সেটাকে আমরা পাওয়ার হিসেবে আখ্যায়িত করি। তো আমাদের এই পাওয়ারটা আমরা দুই ভাবে অর্জন করি, একটা হচ্ছে বিগ বিজনেস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। অর্থাৎ আমরা আমাদের ব্যবসা বাণিজ্য বা হায়ার লেভেল অফ ইনকাম যেটা গেইন করার ফলে আমরা আমাদের যে পাওয়ারটা হোল্ড করতে পারি, আবার আমাদের যে পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমে বা গভর্নমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা এই পাওয়ারটা গেইন করতে পারি। তো আমাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টর, আমাদের এই তিনটা যে কম্পোনেন্ট ক্লাস পাওয়ার এবং স্ট্যাটাস, তো প্রত্যেকটা একে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে থাকে বা একটা অন্যের সাথে জড়িত, একটার দ্বারা অন্যটা প্রভাবিত হয়ে থাকে। তো আমাদের যদি পাওয়ার বেশি থাকে তাহলে আমরা সহজে আমাদের স্ট্যাটাসটা সেটা অর্জন করতে পারি, আবার আমরা উচ্চ লেভেলে অবস্থান করতে পারি। আবার কেউ যদি উচ্চ লেভেলে জন্মগ্রহণ করে সেখান থেকে সে বংশ পরম্পরায় স্ট্যাটাস এবং পাওয়ার সেটা গেইন করে। তো এটার ফলে যে একটা যে লিঙ্কেজ সেটা আমরা বিভিন্ন সময় দেখতে পারি। তো আমরা যদি আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি তাকে দেখে, তিনি একটা ওয়েলদি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। সেখান থেকে তিনি তার যে উচ্চ ফ্যামিলিতে জন্মগ্রহণ করার ফলে তিনি যে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পান, তো এটার ফলে তিনি যেটা যে এক্সক্লুসিভ প্রিপারেটরি যে স্কুল সেখানে তিনি পড়াশোনা করতে পারেন এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হন, এবং লাস্টলি তিনি আমেরিকার প্রেসিডেন্ট হন। তো এটা হচ্ছে যে তার যে আগে যে স্ট্যাটাসটা ছিল বংশগতভাবে সেখান থেকে তিনি এখানে উঠে আসছেন। আবার অনেকে আছে যে যারা হয়তো লোয়ার লেভেলে জন্মগ্রহণ করছিল কিন্তু তার যে সক্ষমতা বা বিভিন্ন অ্যাবিলিটির কারণে তিনি উচ্চ লেভেলে অবস্থান করতে পারে। তো এভাবে আমাদের সোসাইটিতে আমরা আমাদের যে স্ট্র্যাটিফিকেশনটা দেখতে পারি, যেটা ম্যাক্স ওয়েবার তার থিওরিতে তিনি প্রকাশ করছেন। তো তোমাদের এই চ্যাপ্টার এই পর্যন্তই। তোমরা যদি তোমাদের যে এগুলো আরো ডিটেলস পড়তে চাও তাহলে এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে। অ্যান ইন্ট্রোডাকশন টু সোশিওলজি যেটা কেন ব্রাউনের লেখা, তারপর হচ্ছে সোশিওলজি যেটা জন জে ম্যাসিওনিস তার লেখা, এবং সোশিওলজি যেটা শঙ্কর রাও, এবং সোশিওলজি এ ব্রিফ ইন্ট্রোডাকশন রিকার্ড টি স্কাইফার। তো তাদের লেখা এই বইগুলো থেকে তোমরা যদি দেখো তো সেখান থেকে এ বিষয়ে আরো ভালো ধারণা
পেতে পারবে। ওকে, এখন তোমাদের এই যে চ্যাপ্টার তোমাদের পড়ালাম বা টোটাল এই চ্যাপ্টারের যে টপিক গুলো ছিল, তো তোমাদের এই চ্যাপ্টারে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে তোমরা এখন বলতে পারো। স্যার এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসবে? হ্যাঁ, তোমাদের কেমন টাইপের প্রশ্ন থাকবে, তোমরা তোমাদের যে বিগত সালের প্রশ্নগুলো যদি একটু দেখো বা জোগাড় করতে পারো, তো তাহলে তোমরা সেখান থেকে বুঝতে পারবে যে তোমাদের টোটাল প্রশ্নগুলো কেমন আসে। তো তোমাদের যেটা তোমাদের ফ্যাকাল্টি 2015 থেকে মানে এ পর্যন্ত আর কি যতগুলো ব্যাচ আছে সবগুলো প্রশ্নই আমার করা বা আমি ওখানে মেইন কোর্স টিচার ছিলাম বা আমার দ্বারাই করা। তো সেক্ষেত্রে তোমরা যদি সেগুলো দেখো তো সেক্ষেত্রে তোমাদের ওই টাইপেরই প্রশ্নগুলো আসবে। তো তোমরা তোমাদের বিগত প্রশ্নগুলো জোগাড় করার চেষ্টা করবা। তো সেটা তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের ক্লাস টেস্টেও থাকবে এবং ফাইনালেও প্রশ্ন থাকবে। তো তোমাদের ক্লাস টেস্টে এই চ্যাপ্টার থেকে 2টা ছোট প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন থাকবে এবং সেখান থেকে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন 4 মার্ক হিসেবে মার্ক থাকবে এবং টাইম থাকবে 11 মিনিট। অর্থাৎ তোমাদের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে 55 মিনিটে ক্লাস টেস্টে। তো প্রত্যেকটা প্রশ্ন 11 মিনিট টাইম থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের ছোট ছোট প্রশ্ন থাকবে আর ফাইনাল পরীক্ষায় তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা 14 মার্কের 14 মার্কের প্রশ্ন থাকবে। তো সেটার আবার 2টা পার্ট থাকবে, এ এবং বি। একটাতে তোমাদের 4 মার্ক অথবা 5 মার্ক, আর একটাতে 9 মার্ক অথবা 10 মার্ক হিসেবে তোমাদের প্রশ্নটা থাকবে। আর একটা তোমাদের শর্ট নোট থাকবে এই চ্যাপ্টার থেকে ফাইনাল পরীক্ষায়। শর্ট নোট দেওয়া থাকতে পারে তোমাদের। টোটাল 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার থেকে তোমাদের হয়তো 4টা বা 5টা শর্ট নোট দেওয়া থাকবে। তো এভাবে তোমাদের পড়তে হবে। তো আর তোমাদের যদি মানে ফেব্রুয়ারিতে তোমাদের যদি খুলে দেয় বা ফিজিক্যালি যদি আমরা ক্লাস নিতে পারি তো সেখানে তোমাদের আরো ডিটেলস বলে দিব। আর যদি ফিজিক্যালি ক্লাস না হয় তোমাদের আমি 2টা চ্যাপ্টার নিব। তো তোমাদের 2টা চ্যাপ্টার যেদিন শেষ হবে তো তোমাদের আবার টপিক ধরে ধরে সুন্দরভাবে আবার বলে দিব যে কোনটা থেকে কিভাবে প্রশ্নটা আসতে পারে। তো এটাই এখন তোমাদের আর একটা কিছু। কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, এই তো ফাংশনস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ওখানে একটা পয়েন্ট ছিল, প্রিভেন্টস ওয়েস্ট অফ রিসোর্স, এটা একটু যদি বলতেন। প্রিভেন্টস ওয়েস্ট অফ রিসোর্সেস। তো আমাদের যে সোসাইটিতে যখন আমরা বসবাস করি তো আমাদের সোসাইটিতে বিভিন্ন ধরনের রিসোর্স থাকে যেগুলোকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের গ্রুপ অফ পিপল থাকে। এখন একটা সোসাইটিতে যদি সবাই ধনাঢ্য শ্রেণী থাকে তাহলে আমাদের সেখানে আমাদের বিভিন্ন ধরনের যে রিসোর্স সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। তো তোমরা যেমন বিভিন্ন রেস্টুরেন্টে যখন খাও বা বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয় তো সেখানে দেখবা যে আমরা বিভিন্ন ওয়েস্ট করি বিভিন্ন খাবার, কিন্তু অনেকে আছে এই খাবারগুলো তারা হয়তো খেতে পারে না। তারা যদি এই ওয়েস্ট যে খাবারগুলো সেটা যদি পায় তারা কিন্তু অনেক খুশি হয়। তো তেমনি ভাবে আমাদের সোসাইটিতে বিভিন্ন ধরনের রিসোর্স থাকে যেগুলো হয়তো কারো কাছে গুরুত্বপূর্ণ কারো কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। তো এটার ফলে যে আমাদের স্ট্রাটিফিকেশনের সিস্টেমে বিভিন্ন ধরনের লোয়ার আপার মিডিল এ ধরনের গ্রুপ থাকলে তো তাদের মাধ্যমে আমরা আমাদের এই রিসোর্স গুলো প্রপারলি ইউটিলাইজ করতে পারি। তো এটার ফলে আমাদের যে ওয়েস্ট হয় তো সেটা আমরা কম করতে পারি বা সেটা প্রিভেন্ট করা সম্ভব হয়। তো স্যার এটাই এই যে মার্কসিয়ান অ্যানালাইসিস অফ ক্লাস, এখানে একটা পয়েন্ট ছিল সোর্স অফ কনফ্লিক্ট ইজ এক্সপ্লয়টেশন, এটা কি স্যার? সোর্স অফ কনফ্লিক্ট। তো আমাদের যে সোসাইটিতে এখানে যে 2টা গ্রুপ ছিল একটা মালিক এবং শ্রমিক শ্রেণী, তো এদের ভিতরে যে কনফ্লিক্টটা সৃষ্টি হয় তো শ্রমিকরা মনে করে তাদেরকে বিভিন্নভাবে ঠকানো হচ্ছে এবং মালিকরা তারা বেশি অর্জন করতে চায়। তো এটার ফলে তাদের ভিতরে যে কনফ্লিক্টটা সৃষ্টি হয় তো যখনই কনফ্লিক্ট হয় তখন মালিক শ্রেণী তারা যে শ্রমিক শ্রেণী তাদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখতে চেষ্টা করে এবং তাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করে বা তাদেরকে আরো বেশি হয়তো অনেক সময় বঞ্চিত করে। অনেক সময় তাদেরকে তাদের চাকরি থেকে হয়তো বরখাস্ত করে দেয় তারা যদি আন্দোলন করে। তো এভাবে যে কনফ্লিক্টের যে সৃষ্টি হয় এটার মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করে মালিক শ্রেণী। তো এটাই বোঝানো হয়েছে।
স্যার এখানে যে ক্লাস টাইপ গুলো দেখালেন এগুলো হ্যাঁ কি হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রেও খাটে কিনা? কারণ হচ্ছে স্যার দেখলাম যে সেক্রেটারিকে লোয়ার মিডল ক্লাসে দেওয়া হয়েছে আর ডাক্তারকে দেওয়া হয়েছে আপার মিডল ক্লাসে, যেটা আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে উল্টাটা হয়। আবার দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে ইলেকট্রিশিয়ান প্লামার এদের নাকি ইনকাম মিডল ক্লাসের থেকেও কখনো কখনো বেশি হয়, অর্থাৎ সেক্রেটারি ডক্টরদের থেকেও বেশি হয় কথা বলা হচ্ছে। এই জন্য স্যার এটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। হ্যাঁ, এখানে মূলত আমাদের যে ক্লাস সিস্টেম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে আর কি। তো আমরা যদি আমাদের রিয়েল ভাবে দেখি আর কি, মানে আমরা হয়তো সামনাসামনি দেখি যে অনেক পেশার অনেকে অনেক বেশি উপার্জন করে, কিন্তু তারা যদি সৎভাবে করে থাকে কিন্তু তাদের কিন্তু সৎভাবে ইনকামটা অনেক কম আর কি। তো তারপরও তুমি যেটা বলছো যে সেটা আর কি কিছুটা আর কি, তো আমাদের বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে এটা অনেকটা ব্যতিক্রম আছে আর কি। তো এটার সাথে যে আমাদের মূলত বিভিন্ন ডেভেলপ বা অন্যান্য যে সোসাইটি গুলো, তো আমাদের এই যে ক্লাস সিস্টেম বা থিওরি গুলো মূলত আমাদের বাংলাদেশের যারা সোশিওলজিস্ট বা গ্রুপ যারা থাকে তারা প্রদান করেনি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই থিওরি গুলো বা এই শ্রেণীবিন্যাস গুলো যে অন্যান্য কান্ট্রি যারা সোশিওলজিস্ট আছে তারা প্রদান করে এবং তাদের প্রেক্ষাপটে এগুলো দিয়ে থাকে। তো আমরা হয়তো সেগুলোই ফলো করি বা সেভাবে তোমাদের পড়ানো হয়ে থাকে বা বিভিন্ন বই থেকে যখন আমরা পড়াই তো সেভাবে পড়ানো হয়ে থাকে। তো তোমরা যে এটা ধরতে পারছো এটাই হচ্ছে যে তোমাদের সার্থকতা, যে আসলে এই শ্রেণী বিন্যাসের সাথে আমাদের এই পার্থক্যগুলো আছে। তো এখানে সেক্রেটারি বলতে আবার কিন্তু শুধু যে আমাদের মন্ত্রণালয় বা যে বিভিন্ন যে প্রতিষ্ঠানে যে সেক্রেটারি আছে তাদের কিন্তু এখানে অনেক ক্ষেত্রে বোঝায় না, বা আমাদের যে আরো অন্যান্য ভাবে যে সচিব বা বলি আমরা বিভিন্ন জায়গায় যে লোয়ার যে লেভেলে যারা জব করে তাদেরও যে এই মর্যাদা আছে যে তাদেরকেও সচিব বলা হয়। তো এটা তো সেক্ষেত্রে তাদেরকে আমরা এই ক্লাসে নিয়ে আসতে পারি। আর যারা কিছু সচিব গ্রুপ আছে আমাদের, তো তারা আসলে মানে এখন আমাদের আপার লেভেলে তারা অবস্থান করে। তো তার থেকেও যদি আরো বেশি লেভেলেও যাওয়া যায় তো সেখানে তারা অবস্থান করে। আর যেটা স্কিল লেবার তাদের স্কিলের কারণে তারা হয়তো অনেক সময় তারা বেশি ইনকাম করতে সক্ষম হয়, কারণ তাদেরকে তাদের স্কিলের কারণে তারা পেমেন্টটা অনেক সময় বেশি পেয়ে থাকে। তো অধিকাংশ ক্ষেত্রে তারা যে লোয়ার যে ইনকাম তারা করে থাকে বা যে লোয়ার লেভেলের অফ ইনকাম তাদের হয়ে থাকে, এ কারণে তাদেরকে আমরা যে লোয়ার মিডিলে সেখানে আমরা লোয়ার লেভেলে বা ওয়ার্কিং ক্লাস তাদেরকে শ্রেণীবিন্যাস করে থাকি। তো এটাই, আর কিছু স্যার যদি আবার আবার মিডল ক্লাসে সিওএস আর স্টক ব্রোকার এটা কি? স্টক ব্রোকার এটা সম্ভবত যে আমাদের ওটা কি বলে এক্সচেঞ্জের স্যার যেটা ওই যে শেয়ার stock বাজারে exchange যারা যে ইনভলভ থাকে তাদেরকে। আর যে চিফ এক্সিকিউটিভ অফিসার যেটা সিইও, মানে বিভিন্ন ধরনের কোম্পানি বা বিজনেসের চিফ এক্সিকিউটিভ অফিসার যারা থাকে তাদেরকে মূলত এটা বোঝানো হয়েছে। স্যার হচ্ছে হ্যাঁ বলো। স্যার হচ্ছে হোয়াইট কলার ওয়ার্কার্স আর ব্লু কলার ওয়ার্কার্স এটার পিছনে হিস্ট্রি কি এই নামের পিছনে? হোয়াইট কলার ওয়ার্কার্স এবং ব্লু কলার ওয়ার্কার্স মানে দুইটা আর কি আছে। এটা হ্যাঁ তুমি একটা সুন্দর প্রশ্ন করছো। না আমিও আর কি আমি ওইটা আর কি একটু ভুলে গেছি আর কি। তা এটা আর কি মানে আমিও কয়েকবার এটার উত্তরটা দিয়েছি যে ক্লাসে বিভিন্ন সময়। তো তোমাদের আমি এটা নেক্সট ক্লাসে তোমাদের জানাবো আর কি। তো আমি ওটা মানে সঠিকভাবে আর কি মানে আমি ভুলে গেছি আর কি, যে গত বছর ওদেরকে পড়াইছিলাম। তো আপাতত আমার এটা খেয়াল নাই, তো তোমাদের নেক্সট ক্লাসে আমি এটা জানাবো। আর কেউ? স্যার আরেকটা স্যার, এই যে মার্কসিয়ান অ্যানালাইসিস অফ ক্লাস ওইখানে ক্রাইটিসিজম ছিল, ওই স্লাইডটা একটু দেখান স্যার। মার্কসিয়ান অ্যানালাইসিস অফ স্যার যদি কোশ্চেনটা বাংলাদেশের ক্ষেত্রে যদি হচ্ছে ওখানে ক্লাসিফিকেশন করতে বলে তাহলে কি আমরা ওই ক্লাসিফিকেশন গুলাই ডেসক্রাইব করব?
হ্যাঁ, তোমরা এগুলোই ডেসক্রাইব করবা। আর তোমাদের যে বাংলাদেশের যে ক্লাসিফিকেশন সিস্টেম সেটা ছিল আর কি আমাদের রুরাল সোসাইটির ক্ষেত্রে, তো তোমাদের সেটা আমি পড়াবো না আর কি। আর তোমাদের যখন প্রশ্ন করব আমি সেভাবে আর কি ভেবেই তোমাদের প্রশ্ন করা হবে যে এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে ওইভাবে হবে কিনা। তো যেটা তোমাদের বাংলাদেশের সাথে মিল রেখে যেটা তোমরা হবে, তো আমরা সেভাবেই তোমাদের প্রশ্ন করব। কারণ তোমাদের যখন আমরা প্রশ্ন করব মানে আমাদের সাবজেক্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা যে যেটুকু পড়াবো সেটুকু থেকে আমরা সে প্রশ্ন করব। তোমাদের আমরা 3 জন আমরা করছি স্যার। তো সেক্ষেত্রে তোমাদের আমরা প্রত্যেকে 2টা করে চ্যাপ্টার পড়াবো এবং ওই 2টা চ্যাপ্টার থেকে যে যেটা পড়াবে আমাদের ক্লাস তোমাদের ক্লাস টেস্টের ক্ষেত্রেও সে সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে এবং ফাইনালের ক্ষেত্রেও সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে। তো তোমাদের অন্যান্য সাবজেক্টে যেমন কয়েকজন টিচার পড়ায় সেখান থেকে হয়তো একজন প্রশ্ন করে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা সেটা করব না। আমরা যে যেটুকু পড়াবো সেখান থেকে সেই তোমাদের সেটুকু মানে সেখান থেকে প্রশ্ন করবে। তো তোমাদের স্যার একজন বলছিল যে ক্রিটিসিজম অফ মার্কসিয়ান অ্যানালাইসিস। তো এই স্লাইডে তোমাদের বলেন স্যার, এই যে প্রথম টপিক এটা বুঝতে পারছি না। হ্যাঁ এটা মানে তোমার কোনটা আর কি বুঝতে সমস্যা আর কি। তো যেটা প্রথম লাইন। প্রথমটা যেটা যে এটা হচ্ছে ক্রিটিসিজম, প্রথমটা হচ্ছে 19 সেঞ্চুরি। তো এই থিওরিটা যখন দেয়া হয় 19বিংশ শতাব্দীর ক্ষেত্রে যে ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো ছিল, তো সেখানে মূলত এই থিওরিটা এটার সাথে রিলেটেড ছিল। কিন্তু বর্তমানে এই থিওরিটা আমাদের যে বর্তমান মডার্ন সোসাইটি সেটার সাথে এটা রিলেভেন্স সেটা খুবই কম, বা আমাদের মডার্ন সোসাইটির সাথে এই থিওরি এখন আর খাটে না, বা এটাকে আমরা এই বর্তমান সোসাইটিকে এই থিওরির মাধ্যমে আর ব্যাখ্যা করতে পারি না, এটাই আর কি। স্যার টাইপস অফ সোশ্যাল ক্লাস এবং টাইপস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মধ্যে তফাৎটা কি? হ্যাঁ এটা হচ্ছে যে সোশ্যাল ক্লাসটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশনের একটা শ্রেণী বিভাগ, বা আমরা আমাদের বিভিন্ন সোসাইটিতে আমরা দেখতে পারি যে আমাদের স্ট্র্যাটিফিকেশনটা বিভিন্ন ওয়েতে হতে পারে, যে বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে করতে পারি। তো তার একটা ভাগ হচ্ছে সোশ্যাল ক্লাস, এবং এই সোশ্যাল ক্লাসটাকে আবার আমরা বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন ভাবে দেখতে পারি। এর জন্য আর কি এটাকে তোমাদের দুই ভাবে দেখানো হয়েছে। স্যার ফার্স্ট স্লাইডটা একটু দেখেন তো। ফার্স্ট জি স্যার। মানে টপিকসটা কি একটু প্রথমে যে ইন্ট্রো। হ্যাঁ জি স্যার, এটাই। ওকে স্যার, হয়ে গেছে। তোমাদের যেটা আর কি তোমাদের আজকে আমি তোমাদের এই যে শীটের যেটা ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ করে তোমাদের যাদের আর কি তোমরা যে একটা ফর্ম পূরণ করছিলা সম্ভবত ক্লাস শুরুর আগেই, তো সেখানে তোমরা তোমাদের যে মেলটা তোমরা যারা দিছিলা, তো সেগুলোতে আমি সবাইকে আর কি মেল করে দিব। আজ কেউ যদি না পাও তা তোমাদের যারা আছে সাথে অন্যদের কাছ থেকে তোমরা এটা নিয়ে নিও তোমাদের আর কি এই চ্যাপ্টারের। তো তোমাদের স্যার হ্যাঁ বলো। স্যার সারপ্লাস ওয়েলথ কি? সারপ্লাস ওয়েলটা হচ্ছে যখন আমরা প্রোডাকশন করি বা প্রডিউস করি, তো আমাদের যে চাহিদার তুলনায় যখন আমরা আরো বেশি প্রোডাকশন করি, তো যেটা আমাদের উদ্বৃত্ত থাকে বা আমাদের চাহিদা থেকে বেশি থাকে সেটাকে আমরা সারপ্লাস ওয়েলথ হিসেবে আখ্যায়িত করি। যেমন আমাদের হয়তো বছরে আমাদের 10 মণ ধানের প্রয়োজন আমাদের খাওয়ার জন্য, কিন্তু আমরা যদি 20 মণ ধান প্রডিউস করি তাহলে যে বাকি 10 মণ যেটা অতিরিক্ত প্রোডাকশন করলাম এটা হচ্ছে আমাদের জন্য সারপ্লাস, বা এটা হচ্ছে সারপ্লাস ওয়েলথ। এটা স্যার ওয়েলফেয়ার স্যার এই লাইনটা কেন লিখছে? মানে এটা কি লোয়ার ক্লাসরা এই সারপ্লাস ওয়েলথ তৈরি করে আর আপার ক্লাসরা এটা ভোগ করে, এরকম কিছু বলছে? হ্যাঁ 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 এটা আর কি যে লোয়ার ক্লাসটা অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে যারা মালিক শ্রেণী থাকে তারা কিন্তু পরিশ্রমটা খুবই কম করে। তারা মালিক শুধুমাত্র যে মিনস অফ প্রোডাকশন সেটার মালিক হওয়ার কারণে তারা যে প্রফিটটা সেটা ভোগ করে, কিন্তু যারা যে ওয়ার্কিং ক্লাস তারাই মূলত যে কাজগুলো বিভিন্ন ধরনের কাজ বা কঠোর পরিশ্রম তারাই করে থাকে এবং প্রোডাকশনটা মূলত তাদের মাধ্যমেই হয়ে থাকে, কিন্তু তারা সেগুলোকে ভোগ করতে পারে না, এটা বোঝানো হয়েছে। হ্যাঁ আরেকজন কি বললা একটু, আর কিছু কেউ?
আচ্ছা স্যার ওকে, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, এবং তোমাদের যদি খুলে দেয় ক্যাম্পাস ফেব্রুয়ারি মাসে, তো শীঘ্রই তোমাদের সাথে ফিজিক্যালি দেখা হবে, বা ফিজিক্যালি তোমাদের যে ক্লাস সেখানে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুন্দর থেকো। স্যার আসসালামু আলাইকুম। তোমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।